আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরোজ। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিশ্বের বুকে বাংলাদেশ নৌবাহিনীকে আরও মর্যাদাপূর্ণ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। সকালে চট্টগ্রামের নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ পরিদর্শন অনুষ্ঠানে এ কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাহিনীর প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব ধরে রেখে কাজ করে যাওয়ার আহ্বান জানান সরকার প্রধান। শেখ শাহনওয়াজের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন মারুফ রেজা। প্রশিক্ষণপ্রাপ্ত নবীন নৌ কর্মকর্তাদের কমিশন প্রদান অনুষ্ঠানে যোগ দিতে রোববার সকালে চট্টগ্রামের নেভাল একাডেমিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও সুসজ্জিত এ বাহিনীর কুচকাওয়াজ দেখেন তিনি। পরে কমিশন পাওয়া নৌবাহিনীর 2017 এ ব্যাচের 61 জন মিডশিপম্যান ও 2019 বি ব্যাচের 11 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 72 জন নবীন কর্মকর্তাদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এদিকে মিডশিপম্যানের মধ্যে রায়ান রহমান আর ডাইরেক্ট এন্ট্রি অফিসারের মধ্যে মোহাম্মদ কামরুজ্জামান সর্বোচ্চ মান অর্জন করে স্বর্ণপদক লাভ করেন। পরে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান। আপনারা আপনাদের কাজে যোগ দেবেন, সবসময় মনে রাখতে হবে সততা, নিষ্ঠা, একাগ্রতার সাথে আপনার দায়িত্ব পালন করতে হবে, কারণ আপনারা শপথ গ্রহণ করেছেন এবং সঠিক নেতৃত্ব আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত হয়ে আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে দেশের মান সম্মান আরো উজ্জ্বল করবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের উন্নয়ন যাত্রায় ভূমিকা রাখারও আহ্বানও ছিল প্রধানমন্ত্রীর। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবেই আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব। অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ যেমন এগিয়েছে, ঠিক তেমনিভাবে রাজনৈতিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব 2021 সালে, আর 2020 সালে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী উদযাপন করব। 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়তে সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ নেতৃবৃন্দদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোর্সেস গোল 2030 অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় সরকার। কথা আবারও জানিয়ে এবারের প্রতিটি সদস্যকে দেশমাতৃকায় উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে আহ্বান জানালেন সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সামষ্টিক বা ব্যক্তিগত ভূমিকা রাখারও। মারুফ রেজা, আরটিভি, চট্টগ্রাম। শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতে কাঁপছে গোটা দেশ। হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন উত্তরাঞ্চলের মানুষ। টানা কয়েকদিন সূর্যের দেখা না পাওয়ায় চরম কষ্টে দিন পার করছেন ছিন্নমূল খেটে খাওয়া এবং নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। পাশাপাশি বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান স্মিথের রিপোর্ট। অব্যাহত শৈত্যপ্রবাহের কারণে শীত যেন জেঁকে বসেছে গোটা দেশ জুড়ে। শীতের কামড়ে নাজেহাল বিভিন্ন বয়সী মানুষ, তবে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বয়স্ক ও শিশুরা। গেল কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা আরো কমার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। হাড় কাঁপানি শীত, কয়েকদিন আগে খুব শীত পড়ছে, মাঠে ঘাটে কোনো কাজ করা যাচ্ছে না। লালমনিরহাটে দিনের বেলা গুড়ি গুড়ি বৃষ্টি আর কনকনে হিমেল বাতাসে ব্যাপক কষ্টে দিন পার করছে তিস্তা ও ধরলা নদী তীরবর্তী মানুষ। হিলিতে তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষদের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। প্রচুর শীত পড়ে গেছে, এই জন্য আমাদের দৈনন্দিন কাজের খুবই ব্যাঘাত ঘটতেছে। কৃষি কাজ করতে খুব সমস্যা হচ্ছে, বিছন ফেলারও খুব সমস্যা। গত কয়েকদিনের তুলনায় কুড়িগ্রামের শীতের তীব্রতা কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের। হাসপাতালগুলোতে বেড়েই চলেছে শীতজনিত রোগীর সংখ্যা। শীত পড়ে ঠান্ডা থাকা যায় না, খাতা কাপড় গাদ দিয়েও থাকা যায় না। গাইবান্ধায় সন্ধ্যা হতে না হতেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় জনপদ। সূর্যের আলো না থাকায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়। শীতের জন্য লোকজন বের হওয়ার পারতেছে না, বয়স্ক মানুষের সবচাইতে আরো বেশি অসুবিধা হয়েছে। ঝিনাইদহে হঠাৎ করে তীব্র শীত নামায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কৃষক ও খেটে খাওয়া মানুষ।
এছাড়াও রাজশাহী, যশোর, মেহেরপুর, ফরিদপুর, নড়াইল সহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র শীতে দুর্বিষহ কষ্ট ভোগ করছে সাধারণ মানুষ, যারা সরকার ও বিত্তবানদের কাছে শীত বস্ত্রের সহায়তা চাইছেন। নুসরাত জাহান সিনথি, RTV। শীতে বিপর্যস্ত জনজীবনের খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরের জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন এবং শীতার্তদের সহায়তা প্রশাসনের উদ্যোগ নিয়ে কোনো তথ্য রয়েছে কিনা? জি সাবরিনা, আপনি জানেন যে গত 5 দিন থেকে রংপুর সহ উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে। গত 5 দিন যাবত এই অঞ্চলের মানুষ সূর্যের দেখা না পাওয়ায় অনেকটাই দুর্ভোগে পড়েছেন এবং শীতে অনেকটাই কাহিল হয়ে পড়েছেন এই অঞ্চলের মানুষ। আমরা দেখেছি গত কয়েকদিনে এখানকার যে জনজীবন অনেকটাই দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন, বিশেষ করে কর্মজীবী এবং সাধারণ তৃণমূলের যে মানুষ, খেটে খাওয়া সাধারণ মানুষ, এবং এর মধ্যে রয়েছেন বিশেষ করে নদীর তীরাঞ্চল বর্জিত মানুষ, যারা রংপুরের তিস্তা নদী বেষ্টিত এলাকার মানুষ। এই পর্যন্ত তারা সরকারি কোনো সহায়তা পায়নি, এমনকি এমন কোনো সহযোগিতা কেউ তাকে দেওয়া হয়নি। তারা অনেকটাই কষ্টের মধ্যে জীবনযাপন করছেন এবং বিশেষ করে রংপুরে যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত সরকারি কোনো জায়গায় কম্বল বিতরণ করা হয়নি, কোনো গরম কাপড় দেওয়া হয়নি। আর হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান যারা সীমিতভাবে কয়েকজনকে দেওয়া হচ্ছে, সেটা খুবই মানে অপ্রতুল আর কি। এর মধ্যে রংপুরের আমরা দেখেছি যে এই ঠান্ডাজনিত সমস্যার কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নানাবিধ রোগ সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের যে শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ যে বয়স্করা কোল্ড ডায়রিয়া সহ আক্রান্ত হচ্ছেন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করছেন। আমরা দেখেছি গত কয়েকদিনে আগুন পোহাতে গিয়ে প্রায় 11 জন দগ্ধ হয়ে মারা গিয়েছে। বাদল, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। মাদক ব্যবসা ছেড়ে ভিন্ন পেশা বেছে নিয়েছেন কুমিল্লার সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার ব্যবসায়ীরা। অনেকেই বিদেশে পাড়ি জমানো সহ অন্য কাজ করে জীবিকা নির্বাহ করছেন। স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিরা মাদক ব্যবসায়ীদের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান বর্জন করায় পাল্টে যায় চিত্র। কুমিল্লার স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়ার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভারত সীমান্তবর্তী কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন বেশিরভাগ মানুষ। মাদকের বিস্তার বন্ধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিরা উদ্যোগ নেন। তারা মাদক ব্যবসায়ীদের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান বর্জন করা সহ ব্যবসায়ীদের নাম তালিকা বিভিন্ন মসজিদে ঝুলিয়ে দেন। শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনমূলক কর্মসূচি চালান। এতে পাল্টে যায় চিত্র। মাদক ছেড়ে বিদেশে পাড়ি জমানো সহ অন্য পেশা বেছে নেন ব্যবসায়ীরা। যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদকের সাথে সংশ্লিষ্ট, তাদেরকে সামাজিকভাবে বয়কট করার, ব্যবসা বাণিজ্যের প্রতি আগ্রহ বাড়াই দিয়েছে। কাউকে উনি বিদেশে যাওয়ার জন্য সহযোগিতা করছে। মাদক বিরোধী তালিকা প্রকাশ করে সামাজিকভাবে তাদেরকে প্রতিরোধ করে, তখনই সারা দেশ এইভাবে প্রতিরোধের কারণে ভালো হয়ে যাবে। যা এখন অনেকের কাছে মাদক নির্মূলে মডেল হয়ে দাঁড়িয়েছে। এই তালিকা আমরা মসজিদে প্রকাশ করেছি। এরপরে অনেকে লজ্জা শরমে তারা এসে অনেক মাদকাসক্ত এসে বলছে যে, এবং বিক্রেতা বলছে যে আমরা আর এই কাজের সাথে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্যদেরকেও সহযোগিতার কথা জানান পুলিশ সুপার। সামাজিকভাবে তাদেরকে বয়কট করার যে একটা চরমপত্র, এই চরমপত্র আমার মনে হয় যে মাদক ব্যবসায়ীদেরকে ডিসকারেজ করবে। মাদকের এগেইনস্টে জনসচেতনতা এইটা উপরের দিকে উঠে আসবে। সব স্তরের সচেতনতা মাদক নির্মূলে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাংবাদিকদের সঙ্গে রয়েছেন ব্রিফিংয়ে। আমরা সরাসরি চলে যাব সেখানে। শুরুর তারিখ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 14 নভেম্বর 2019। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়াদ উত্তীর্ণ 180 দিন পূর্ণ হয়েছে 18 নভেম্বর 2019 তারিখে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনের রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ আবুল কাশেম, যুগ্ম সচিব, নির্বাচন কমিশন সচিবালয়। সহকারী রিটার্নিং অফিসার 18 জন, প্রতি সংরক্ষিত ওয়ার্ডের জন্য 1 জন করে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ আব্দুল বাতেন, যুগ্ম সচিব ও পরিচালক, অপারেশন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়। সহকারী রিটার্নিং অফিসার 25 জন, প্রতি সংরক্ষিত ওয়ার্ডের জন্য 1 জন করে।
এবার পরিসংখ্যান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য সাধারণ ওয়ার্ডের সংখ্যা হল 54টি, সংরক্ষিত আসনের সংখ্যা 18টি, মোট ভোটার সংখ্যা 30,35,621, সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা 1,349টি, সম্ভাব্য ভোট কক্ষের সংখ্যা 7,516টি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য সাধারণ ওয়ার্ডের সংখ্যা 75টি, সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা 25টি, মোট ভোটার সংখ্যা 23,67,488 জন, সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা 1,114টি, সম্ভাব্য ভোট কক্ষের সংখ্যা 5,998টি। নির্বাচনে ভোট গ্রহণের সময় এবং মাধ্যম হবে ভোট গ্রহণের সময় সকাল 8 ঘটিকা থেকে বিকেল 4 ঘটিকা পর্যন্ত। ভোট গ্রহণের মাধ্যম হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ নির্বাচন কমিশন কার্যালয় থেকে দেখছিলেন প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের কিছু অংশ। জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।